প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আজকে কথা বলতে এসেছি এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে যাকে বলা হয় নীরব ঘাতক, এবং বলা হয় আমাদের দেশে যত ধরনের ক্যান্সার আছে তার মধ্যে শীর্ষ অবস্থানে আছে এই ক্যান্সারটি, এবং তা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার কেন হয়, পিছনের কারণগুলো কি করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আলোচনায় আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার শরীফ আহমেদ, কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড। আমাদের সাথে আছেন ডাক্তার শামিমা আক্তার, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে ফুসফুসের ক্যান্সার নিয়ে কথা বলবো। তো প্রথমেই ডাক্তার শরীফ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই, সারা বিশ্বে ফুসফুসের ক্যান্সার প্রায় শীর্ষ অবস্থানে আছে, আমাদের দেশে বলা হয় যে এটি প্রায় কাছাকাছি। আসলে চিত্রটি কি রকম? মানে মেল ফিমেল বোথ জেন্ডার মিলালে ফুসফুসের ক্যান্সার হচ্ছে সবার এক নম্বরে। তো আমাদের দেশের সিনারিওটি একটু ডিফারেন্ট। যদি আমরা মেল ফিমেল আলাদা করি, ছেলেদের মধ্যে ফুসফুসের ক্যান্সার 1 নম্বর, কিন্তু ফিমেলদের দিক দিয়ে আমাদের দেশে ফুসফুসের ক্যান্সার কিন্তু 3 নম্বরে চলে আসে, কারণ এটা লাইফস্টাইল এবং অন্যান্য কিছু কারণের জন্য এই ডিফারেন্সটা। তবে অ্যাকচুয়াল সিনারিও যেটা বর্তমানে যেভাবে ফুসফুসের ক্যান্সার বাড়ছে, সেক্ষেত্রে হয়তোবা এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রে 1 নম্বরে চলে আসবে। তো এই যে ক্যান্সার বাড়ছে, সেই ব্যাপার নিয়ে ডাক্তার শামিমা আক্তার আপনার কাছে একটু জানতে চাই। ক্যান্সার বাড়ছে, কিছু ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে এবং রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কিন্তু ভয়াবহতা থাকে সাধারণত এই ধরনের ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে, এবং বলা হয় মৃত্যুর পিছনে প্রধান কারণ যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে এটি একদম শীর্ষ অবস্থানে আছে এবং প্রায় কাছাকাছি। তো এই যে ক্যান্সার বাড়ছে বিভিন্ন কারণে, তার মধ্যে কেন ফুসফুসের ক্যান্সারটা এত বেশি ঝুঁকিপূর্ণ? যদি বলি যে শুধু ফুসফুসের ক্যান্সার না, সব ক্যান্সার নিয়েই মানুষের আসলে ঝুঁকি আছে। এটা নির্ভর করে আসলে যে কোন পর্যায়ে রোগটা ধরা পড়ছে। কিন্তু ফুসফুসের ক্যান্সার যেটা হয় যে অনেক আমাদের দেশে সাধারণত ধূমপায়ীদের মধ্যেই হয়, এবং এরা দেখা যায় যে অনেক সময় খুসখুস করে কাশে, এগুলোকে সাধারণত খুব একটা পাত্তা দেয় না। ফলে দেখা যায় যে এই রোগটা অনেক শেষ পর্যায়ে চলে যায় এবং সেই পর্যায়ে আসে, যে কারণে দেখা যায় যে তখন চিকিৎসা করার খুব একটা স্কোপ থাকে না। তো সেই জন্য আসলে ফুসফুসের ক্যান্সারের যে মৃত্যু ঝুঁকি, সেটা একটা কারণ। এছাড়া ফুসফুসের আরেকটা কারণ হচ্ছে যে ফুসফুসে তো অনেক ধরনের ক্যান্সার আছে। কিছু ক্যান্সার আছে যে যার পরিণতি খুব খারাপ হয়। তো এই স্মল সেল ক্যান্সার বা অন্য আরও কিছু ক্যান্সার আছে যেগুলো হচ্ছে যে চিকিৎসা দিলেও তার যে পরিণতি সেটা খুব একটা ভালো হয় না। সেই জন্য জনমনে একটা ভয় থাকে যে ফুসফুসের ক্যান্সার হলে এই বোধহয় আমি মরে যাচ্ছি, এরকম একটা। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে একটি কারণ হচ্ছে যে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে একটু পরে, আর আরেকটি হচ্ছে যখন ধরা পড়ে জটিলতাও বেশি থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কারণের ক্ষেত্রেও বেশি ঝুঁকি হয়। তো ডক্টর শরীফ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে ক্যান্সার হচ্ছে ফুসফুসের ক্যান্সার, এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে কি কি কারণ সাধারণত দায়ী বলে? আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটের মধ্যে বলতে গেলে যেটা বলতে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড স্মোকিং একটা বড় কারণ। এর সাথে আরেকটা কারণ হচ্ছে এয়ার পলিউশন, সেটাও কিন্তু একটা বড়, একদম নগণ্য কারণ না। আর এছাড়া আমাদের দেশে ফিমেলদের মধ্যে যে লাং ক্যান্সার হয়, সেটা কিন্তু হাউস হোল্ড স্মোক, যেটা স্মোকিং মানে ডিউরিং মানে রান্নার জন্য এর জন্য কার্বন পোড়া, সেটাও কিন্তু একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। হ্যাঁ, এই যে 3টা ফ্যাক্টরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড সিটি হচ্ছে ঢাকা সিটি। হ্যাঁ, তো এই সব কিছু কারণে শুধু ফুসফুসের ক্যান্সারের সাথে কিন্তু ফুসফুসের অন্যান্য রোগও বাড়ছে। আচ্ছা, হ্যাঁ, তো এটা এই দুটো জিনিস, স্মোকিং এবং যেটা বলা হচ্ছে স্মোকিং হচ্ছে আমাদের সবচেয়ে সহজলভ্য। জি, এখানে কোনো বাইন্ডিংস নাই, ইয়ে নাই, চাইলেই পাওয়া যাবে, কোনো এজ লিমিটেশন না, যেমন এজের লোকজন কিনতে পারবেন এরকম কোনো বান নাই। যার জন্য স্মোক রিলেটেড ক্যান্সার কিন্তু এখনও কমে আসে না। যে স্কোমাসের ক্যান্সার যেটা স্মোকের সাথে সম্পর্কযুক্ত, সেটা কিন্তু আমাদের দেশে খুব কমে আসে না, কমে আসছে কিন্তু ওরকম কমে আসেনি এখনো। আচ্ছা, আপনি যে কারণগুলো বলছেন সে ব্যাপারে একটু ডক্টর শামিমা আক্তার আপনার কাছে জানতে চাই। ইদানিং তরুণদের মধ্যে অবশ্যই ধূমপানের প্রবণতা বেড়েছে এবং অনেকে মনে করে যে না, ঠিক আছে, আমি ধূমপান করব না, কিন্তু ভেপিং করব বা সিগারেট গ্রহণ করব, এটি হয়তো কিছুটা নিরাপদ। এটি বিশেষজ্ঞরা কি বলছেন? আচ্ছা, সিগারেট বা ভ্যাপিংয়ের ক্ষেত্রে যেটা, এটা সরাসরি ক্যান্সার করে এমন কোনো প্রুফ নেই। যে সরাসরি এখনও কোনো গবেষণায় প্রমাণিত হয়নি যে ভ্যাপিং বা সিগারেট ক্যান্সার
করে, হ্যাঁ, কিন্তু এই কিছু চান্স আছে, যেমন হচ্ছে এই ভ্যাপিং বা ই সিগারেট ওরা তো সাধারণত নিকোটিন রিপ্লেসমেন্টের জন্যই নেয়, সেটা একটা ফ্যাক্টর। এছাড়াও এর মধ্যে আরও কিছু রাসায়নিক পদার্থ থাকে যেগুলো জেনেটিক মিউটেশন করে, ডিএনএ ড্যামেজ করে। সো এই কারণগুলোতে কিন্তু ক্যান্সারের একটা ঝুঁকি রয়েই যায়। হ্যাঁ, আরও অনেক গবেষণার পরে হয়তো দেখা যাবে যে এটাও সরাসরি ক্যান্সারের জন্য আর কি দায়ী হতে পারে। তাহলে সেটি সিগারেট হোক বা ভেপিং হোক বা ই সিগারেট হোক, কোনোটাই বোধহয় খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ডাক্তার শরীফ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই আমরা বিভিন্ন কারণের কথা শুনছিলাম, কিন্তু দেখা যায় যে কারো কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কখনো ধূমপান গ্রহণ করেনি বা তার পরিবারের কেউ ধূমপান করছে না, বা সে যেখানে কাজ করছে সেখানেও সেরকম কোনো অবস্থার মধ্যে ছিল না, তারপরেও তার ক্যান্সার হচ্ছে। এই প্রশ্নটি কিন্তু অনেকেই বলে। হ্যাঁ, এটার একটা কারণ হচ্ছে কি, আমরা তো ধরুন ক্যান্সারের যে অনেকগুলি কারণ আছে, এর মধ্যে একটা কারণ কিন্তু যেটা হচ্ছে জানা যায় না, এরকম কিছু কারণ থাকে, এটা একটা কারণ হতে পারে। আর এখন ধরুন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা কিন্তু কিছু এখন মলিকুলার টেস্ট করি, জেনেটিক মিউটেশন দেখি, দেখা যাচ্ছে যারা অধূমপায়ী তাদের মধ্যে এই জেনেটিক মিউটেশন বা এই ধরনের মলিকুলার চেঞ্জের একটা ব্যাপার আছে, সবচেয়ে বেশি মাত্রায় থাকে। এটা কিন্তু একটা কারণ যে তাদের ক্যান্সার হচ্ছে, হয়তো মলিকুলার বা জেনেটিক কোনো কারণের জন্য। আচ্ছা, তো এই যে আপনি বলছেন জেনেটিক কারণগুলো, এগুলো কি ধরা পড়ার কোনো সুযোগ আছে কিনা? অ্যাকচুয়ালি ধরা পড়া মানে কি, ক্যান্সার হওয়ার আগে ধরা পড়ার কোনো স্কোপ আছে কিনা সেটা একটা জিনিস, আর একটা হচ্ছে ক্যান্সার হওয়ার পরে। জি, তো জিনিসটা হচ্ছে যে ক্যান্সার বা স্ক্রিনিং, ক্যান্সার হওয়ার আগে যদি ধরতে চাই আমরা বলি স্ক্রিনিং করা, তো স্ক্রিনিংয়ে এখনও জেনেটিক্যাল মিউটেশনগুলি বা ওরকমভাবে যে আশা নাই যে এটা দিয়ে আসলে ক্যান্সার প্রিভেন্ট করা যাবে কিনা। হ্যাঁ, বরঞ্চ যদি যাদের আমরা হিস্ট্রি পাই যে উনি সিগারেট খেত না, হেলদি লাইফস্টাইল লিড করতো, কোয়াইট গুড এনভায়রনমেন্টে ছিল, কোনো কর্মক্ষেত্রে কোনো ঝুঁকির মধ্যে ছিল না, বা সিলিকা বা রেডন এরকম কোনো কিছু এক্সপোজারে ছিল না, তাদের ক্ষেত্রে হলে আমরা ধরে নিই যে ওই পেশেন্টের ক্ষেত্রে there is a more than 50% চান্স অফ জেনেটিক্যাল বা ওই মলিকুলার মিউটেশন। আচ্ছা, হ্যাঁ, তখন আমরা ওটাকে টার্গেট ট্রিটমেন্ট করতে পারি ক্যান্সার হয়ে গেলে। কিন্তু এখন পর্যন্ত হয়তো অদূর ভবিষ্যতে আসবে যে এরা রিস্ক ফ্যাক্টর, এদেরকে ক্যান্সার হওয়ার আগে আমরা ওদেরকে কিছু ট্রিটমেন্ট করতে পারি যাতে এই জেনেটিক্যাল অল্টারেশনগুলি বা মলিকুলার অল্টারেশনগুলি না হয়। আচ্ছা, তার মানে কিছুটা সুযোগ এখনো আছে। হ্যাঁ, হয়তো অদূর ভবিষ্যতে আমরা আশা করব আরও কিছু হতে পারে। ডাক্তার শামীমা আক্তার, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা আলোচনার প্রেক্ষিতে বারবার কিছু নাম শুনতে পাচ্ছিলাম যে ক্যান্সারের এই একটি ধরন আছে, এই একটি ধরন আছে, তো কত ধরন আছে ফুসফুসের ক্যান্সারে? আচ্ছা, খুব সহজভাবে যদি বলি, চিকিৎসার সুবিধার্থে ফুসফুসের যে ক্যান্সার, এটাকে ব্রড হেডিংয়ে যদি বলি, স্মল সেল লাং ক্যান্সার এবং নন স্মল সেল লাং ক্যান্সার, এটা স্টেজিংয়ের জন্য এবং ট্রিটমেন্টের জন্য এই দুইভাবে করা হয়। এবং এই যে নন স্মল সেল লাং ক্যান্সার, এর মধ্যে কিন্তু আরও অনেকগুলো ভ্যারাইটি আছে। খুব কমনলি যদি বলি, সেখানে অ্যাডিনোকার্সিনোমা আছে, হ্যাঁ, তারপরে স্কোয়ামা সেল কার্সিনোমা আছে, অ্যান্ড লার্জ সেল কার্সিনোমা, এগুলো সবচেয়ে কমন। এছাড়া আরও অনেকগুলো ভ্যারাইটিস এর ভিতরে আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি কোনটি আমাদের দেশে দেখা যাচ্ছে এখন পর্যন্ত? যদি বলি, বাংলাদেশের তো সেরকম কোনো রিপোর্ট নেই যে আসলে কোন হিস্টোলজিক্যাল টাইপটা বেশি। তবে আগে বলা হতো যে স্কোয়ামা সেল কার্সিনোমা সবচেয়ে কমন, কারণ এটা ধূমপান এবং যেটা বললাম যে আমরা বায়ু দূষণ, পরিবেশ দূষণ এবং বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা, এরকম অনেকগুলো কারণে হয়, যে কারণে আমাদের দেশে স্কোয়ামা সেল কার্সিনোমাটা কমন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা ফিল্টার্ড সিগারেট খাচ্ছে, তাদের মধ্যে কিন্তু অ্যাডিনোকার্সিনোমার চান্সটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সো খুব এখন স্কোয়ামা সেল কার্সিনোমা এবং অ্যাডিনোকার্সিনোমা মোটামুটি একই রকম ধরা পড়ছে। জি, ধন্যবাদ। ডক্টর শরীফ আহমেদ, এই যে ক্যান্সারের বিভিন্ন ধরনের কথা শুনলাম, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি? ক্যান্সার মানে ফুসফুসের ক্যান্সার মধ্যে যত রকম আছে, এর মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ বা ভয়ঙ্কর হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার। এটা ভেরি অ্যাগ্রেসিভ, হ্যাঁ, এবং এটা মানে রোগটা নির্ণয় হওয়ার পরে আমরা খুব ট্রিটমেন্ট শুরু করার ক্ষেত্রেও খুব বেশি টাইম পাওয়া যায় না, এরকম একটা পর্যায়ে চলে আসে। এবং আমরা যে শুনি যে ক্যান্সার হলে ক্যান্সার মাথায় চলে গেছে রোগীর বলে, স্মল সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগীকে ডায়াগনোসিস হওয়ার আগে তার ব্রেনে ম্যাটাস্টেসিস হয়ে গেছে, মানে রোগটা মাথায় চলে যায়। আচ্ছা, এবং সেসব ক্ষেত্রে তার মানে লাইফ এক্সপেক্টেন্সি, বেঁচে থাকার সম্ভাবনা, সময়কাল খুবই সীমিত হয়ে যায়। ও,
তাহলে এই যে ক্যান্সার হচ্ছে বিভিন্ন ধরন এবং তার মধ্যে কিছু খুব বেশি খারাপ, কিছু একটু কম খারাপ, কিন্তু তারপরেও ক্যান্সার মানেই তো সবসময় আমরা চিন্তা করি যে না এটি ভালো হওয়ার মতো হয়তো না, তো কিছু তো উপসর্গ দেখা যায়, সে ব্যাপারে একটু জানতে চাই ডক্টর শামীমা আক্তার আপনার কাছে। ক্যান্সার কিভাবে বোঝা যায়, যে এর কি কোনো লক্ষণ আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এটা যদি আমি বলি, তো এই যে দীর্ঘমেয়াদী কাশি, যারা ধূমপায়ী তাদের কিন্তু একটা কাশি, হ্যাঁ, সিগারেট স্মোকিংয়ের পরে বলো বা ঘুম থেকে ওঠার পরে বলো, ওদের একটা কাশি আছে, সেটা ওরা বোঝে। তো এই কাশিটা যখন তার প্যাটার্নটা চেঞ্জ হয়, যেমন সবসময় খুসখুস করে কাশছে, কাশির সাথে ছিটে ফোটা রক্ত যাচ্ছে, তার সাথে হয়তো বা শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা গলার স্বরের পরিবর্তন আসছে, খাবার গিলতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, হ্যাঁ, তো এগুলো একদম প্রাথমিক পর্যায়েই দেখা যায় যে আসতে থাকে। এবং যখন কাশির সাথে ছিটে ফোটা রক্ত আসে, তখন কিন্তু আর রোগীরা বসে থাকেন না, তখন মনে করেন যে না, এবার হয়তো আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে। আবার আমাদের দেখা যায় যে জনগোষ্ঠী আসলে অনেক দারিদ্র্যসীমার নিচে বাস করে, সো ওরা দেখা যায় ওরা বিভিন্ন ফার্মেসিতে গিয়ে এক কোর্স অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে বা কাশির সিরাপ খেয়ে ফেলে, দিয়ে কিছুদিন হয়তো উপশম পায়, পরে আবার তার সিমটমগুলো বাড়তে থাকে। এবং যখন সিমটমগুলো বাড়তে থাকে, তখন এক পর্যায়ে দেখা যায় যে তার হয়তো মুখ চোখ ফুলে যাচ্ছে, হ্যাঁ, আমরা সুপেরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন বলি, কিংবা ব্রেনে যখন চলে যায় হয়তো খিঁচুনি হচ্ছে বা মাথা ব্যথা করছে, কখনো কখনো জন্ডিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, কখনো তার বোনের মধ্যে মেটাস্টেসিস হয়ে যাওয়ার কারণে ব্যথা হচ্ছে, ইভেন ফ্র্যাকচারও হতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় যে স্কিনের মধ্যেই অনেক বড় নোডিউল চলে আসে, গলার মধ্যে নোডিউল চলে আসে, এগুলো উপসর্গ হতে পারে। তো এই যে বিভিন্ন উপসর্গের কথা শুনলাম, এ থেকে একটু জানতে চাই যে অনেকে আছে যে কোনো উপসর্গ নেই এবং কখন একটি এক্সরে করছে এবং বলা হয় বা চিকিৎসক বলছে যে না তার ক্যান্সার হচ্ছে, তো এই কথাটা শোনার পরে আমাদের রোগীরা কিন্তু একটু ভয় পেয়েছে এবং বলে যে না আমরা এটা বিশ্বাস করছি না, দেখি কি হয়, এবং পরবর্তীতে তারা কিছুদিন অপেক্ষা করে এবং এই যে অ্যান্টিবায়োটিকের কথা শুনলাম সেগুলো গ্রহণ করছে এবং অপেক্ষা করছে। এই যে অপেক্ষার একটি সময় হচ্ছে, এইটি কতটুকু ক্ষতি করতে পারে রোগীকে? আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা যে বলি সবসময় যে আমাদের দেশে যে কোনো ক্যান্সারই খুব বিপজ্জনক পর্যায়ে আসে, মানে অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসে রোগীরা। যদি আমরা ফুসফুসের ক্যান্সারের কথা চিন্তা করি, এটা হচ্ছে 4টা হচ্ছে 1, 2, 3, 4। এর মধ্যে 1 and 2 অপারেশন করা যায়, 3 এর মধ্যে কিছু কিছু পোর্শন অপারেশন করা যায়, কিছু পোর্শন অপারেশন করা যায় না। এমন ফুসফুসের ক্যান্সার খুব, যে কোনো ক্যান্সার খুব দ্রুত বাড়ে। এই যে অপেক্ষার টাইমটা, এই টাইমটাতে একটা পেশেন্ট স্টেজ 1 থেকে কিন্তু খুব সহজে স্টেজ 3, 4-এও চলে যেতে পারে। আর আরেকটা দেশে এর সাথে আমাদের দেশে একটা কন্ট্রিবিউটিভ ফ্যাক্টর আছে, এটা সামনে বললো যে দারিদ্র্য সীমা এবং সব চিকিৎসার সব ফ্যাসিলিটি কিন্তু সব জায়গায় নাই, সর্বত্র সমভাবে বন্টন নাই আমাদের দেশে। এটা একটা বড় কারণ দেখা যাচ্ছে যে। এবং আমাদের দেশে আরেকটা মিথে আছে যে কাশির সাথে রক্ত আছে, খুব সুন্দর আমার টিবি হয়েছে, যক্ষা হয়েছে, হ্যাঁ, যাবো ওষুধ খাবো, কবিরাজের ওষুধ খাবো, এই করবো। এগুলো দিনে যেটা হয়, এই যে সময়টা অপেক্ষাকালটাতে একটা কম স্টেজের পেশেন্ট অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসে, যেটা ওই স্টেজে ধরা পড়লে হয়তো বা সম্পূর্ণ কিউর হওয়া প্রায় সম্ভব ছিল, সেটা তখন ইনকিউরেবল স্টেজে চলে আসে। আচ্ছা ডাক্তার শামীমা আক্তার, এই যে বিভিন্ন স্টেজগুলো আছে বা রোগী এই অবস্থায় আসে, তো তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং চিকিৎসক বলে করতে, সাধারণত কিভাবে ধরা পড়ে যে এটি ক্যান্সার হতে পারে? যখন আমাদের কাছে, আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছেই প্রথম আসে, তখন আমরা প্রথমত একটা বুকের এক্সরে করেই একটা সন্দেহ হয় যে ওনার ক্যান্সার হতে পারে। যখন আমরা এই সন্দেহটা করি, তখন আমরা চেষ্টা করি যে সেখান থেকে একটু টিস্যুটা নিয়ে আমরা বায়োপসি করব যে এটা আসলেই ক্যান্সার কিনা, যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে কোন ধরনের ক্যান্সার। তো এটা আমরা আসলে দুইভাবে করি। একটা, যখন আমরা দেখি যে তার ফুসফুসের ক্যান্সারটা হয়তো বা বঙ্কাসে আছে বা একদম সেন্ট্রালি আছে, তখন আমরা ফাইবার অপটিক বঙ্কোস্কোপি করে সেখান থেকে একদম দেখে ওই টিস্যু একটা নিয়ে এসে তারপর আমরা পরীক্ষা করি। আচ্ছা। আর যখন আমরা দেখি যে না, এটা একদম বুকের ওয়ালের কাছাকাছি আছে, তখন আমরা চেষ্টা করি যে এটা আমরা একটা সিটি স্ক্যান করি, কন্ট্রাস্ট ইনহ্যান্সড সিটি স্ক্যান করি এবং সেখান থেকে একটা কোর বায়োপসি করি। আচ্ছা। এরপরে আমরা এটা দিয়ে আমরা টিস্যু ডায়াগনোসিস করি যে এটা আসলে ক্যান্সার কিনা এবং কোন ধরনের ক্যান্সার।
তারপরে ক্যান্সার যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন আমরা দেখি যে সে কোন পর্যায়ে আছে, যেটাকে আমরা বলি স্টেজিং। তো এই স্টেজিং করার জন্য সবচেয়ে প্রেফারেবল হচ্ছে পেট স্ক্যান। তো এই পেট স্ক্যানটা আমাদের দেশে এখনও খুব বেশি অ্যাভেলেবল না। বাংলাদেশে 3-4টা সেন্টার আছে যেগুলো হচ্ছে ঢাকা শহরেই সবগুলো, এবং এগুলো দেখা যায় যে অনেক যেগুলো সরকারি পর্যায়ে আছে ওগুলোতে একটা পেশেন্টের পেট স্ক্যান করতে গেলেই কয়েক সপ্তাহ চলে যায়। হ্যাঁ, তো এই জন্য যেহেতু সহজলভ্য না, আমাদেরকে তখন অনেকগুলো স্ক্যান করতে হয়। যেমন ব্রেনে এই ক্যান্সারটা ছড়িয়েছে কিনা সেই জন্য আমাদের একটা হয়তো এমআরআই করতে হয়, অ্যাবডোমেনে কোনো লিভারে বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে বা ভিতরে কোথাও হ্যাঁ ছড়ালো কিনা সেই জন্য আমাদেরকে একটা সিটি স্ক্যান করতে হয়, বোনসে ছড়ালো কিনা সেই জন্য আমাদের বোন স্ক্যান করতে হয়, এবং দেখা যায় যে ওভারঅল পেশেন্টের চিকিৎসা করতে পারবে কিনা, তার সে চিকিৎসাটা গ্রহণ করতে পারবে কিনা এই অ্যাবিলিটি দেখার জন্য আমার কিছু টেস্ট করতে হয়, কিছু রক্তের পরীক্ষা করতে হয়, ইসিজি করতে হয়। হ্যাঁ, এরকম করে অনেক আমরা ধরনের পরীক্ষা করতে হয়। পরীক্ষাগুলো করি। তো আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ফুসফুসের ক্যান্সার নিয়ে। বিরতির আগে শুনছিলাম বিভিন্ন ধরনের পরীক্ষার কথা। ডাক্তার শামীমা আক্তার, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে যদি এই পরীক্ষাগুলো করা হয় তাহলে কি তখন থেকে চিকিৎসা দেওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে পেশেন্ট আসলে চিকিৎসাটা গ্রহণ করার উপযুক্ত কিনা। কিছু পেশেন্ট থাকে এতটাই দুর্বল এবং তার পারফরমেন্স স্ট্যাটাস এতই খারাপ থাকে যে তখন আমরা যে চিকিৎসা দিব সে চিকিৎসাটা গ্রহণ করার মতো ক্যাপাসিটি তার শরীরে থাকে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে পেশেন্টকে বিভিন্ন রকমের নিউট্রিশনাল সাপোর্ট এবং অনেক কিছু দিয়ে পেশেন্টকে অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। তো এরকম করে কিছু নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার পরে সে যখন উপযুক্ত হয় তখন চিকিৎসা করতে হয়। এছাড়া যখন আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিস করে ফেলি এবং স্টেজিং করে ফেলি, তো আমরা আসলে চাই যে আমরা সময় ক্ষেপণ না করে তার চিকিৎসাটা যত দ্রুত সম্ভব আমরা যাতে শুরু করতে পারি। জি ধন্যবাদ। ডাক্তার শরীফ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসা দিবে এবং যখন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে রোগীকে পাঠানো হয়, রোগী চিকিৎসা শুরু হয়, তো তখন আপনাদের কিভাবে একটি চিকিৎসা পদ্ধতি প্রস্তুত করা হয়? আচ্ছা, ধন্যবাদ সাদিয়া, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে কিন্তু পেশেন্ট আসে ডায়াগনোসড হয়ে, আমাদের কাছে তো পেশেন্ট আসে না ডাক্তার সাহেব আমরা কি ক্যান্সার হয়েছে এখানে দেখে দেন। ইউজুয়ালি পালমোনোলজিস্ট বলে আর ইন্টারনাল ওরা কিন্তু ডায়াগনোস করে পাঠায় যেমন একটা ফুসফুসের ক্যান্সার। অনেক ক্ষেত্রে আমরা লাকি হয়েছে, অনেকে স্টেজিং করে আসে, অনেক ক্ষেত্রে হয় যে স্টেজিং করে আসে না। তো যেটাই হোক, প্রথম হচ্ছে রোগটাকে বোঝানো রোগীকে যে আপনার রোগের পর্যায় এটা, আপনার রোগের এই পর্যায়ে আপনার জন্য চিকিৎসা এই চিকিৎসা অ্যাভেলেবেল। যেমন সাধারণত পর্যায়ে 1 বা 2 হলে আমরা বলি আপনাকে আমরা সার্জারি করতে চাই। হ্যাঁ, সার্জারির জন্য যদি আপনি উপযুক্ত হন, আপনার সার্জারি করে ফুসফুসের একটা অংশ ফেলে দিলে পরবর্তী বাকি অংশ নিয়ে আপনি জীবন যেমন স্বাভাবিক জীবন যেমন করতে পারে, তাহলে আপনাকে আমরা সার্জারি করি। সার্জারির পরবর্তী যে স্পেসিমেন থাকে ওটা ফাইন্ডিংসের উপর ভিত্তি করে বর্তমানে ওই যে আমি একটু আগে বললাম না যে মলিকুলার কিছু অল্টারেশন, হ্যাঁ, তখন ওই সার্জিক্যাল স্পেসিমেনের উপর মলিকুলার অল্টারেশন কোনো কিছু উপস্থিত আছে কিনা দেখা হয়। এবং ধরেন একসময় কি হতো পর্যায়ে 1 বা 2 পরে আর রোগীর কোনো চিকিৎসা লাগতো না। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগীর 3 বছর 4 বছর 5 বছর রিকারেন্স হচ্ছে, আবার কিছু রোগীর হচ্ছে না। তখনই দেখা গেলো যেসব মলিকুলার অল্টারেশন যাদের থাকে তাদেরকে আমরা মুখে খাওয়া কিছু ওষুধ দিতে পারি, ওটাকে স্পেসিফিকলি অল্টারেশনকে টার্গেট করে। আচ্ছা, সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে ফুসফুসের ক্যান্সারকে স্টেজ 3, এটা হচ্ছে আমরা বলি বর্ডার লাইন। এদের কিছুদেরকে অপারেশন করা যায়, কিছুকে অপারেশন করা যায় না। আচ্ছা, হ্যাঁ, এটাকে আমরা এ এবং বি দুটা ভাগ করি। হ্যাঁ, তো এদেরকে প্রথম পর্যায়ে যে ট্রিটমেন্ট একটা উদ্দেশ্য থেকেছে তাদেরকে অপারেশন ভবিষ্যতে করা যায় কিনা। এবং এখানের ক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে মাল্টি মডালিটি ট্রিটমেন্ট, একে হচ্ছে মাল্টিপল ট্রিটমেন্ট লাগে। কারণ এই পেশেন্টগুলি যেটা লাগে, প্রথমে আমরা স্টার্টিংয়ে এই পেশেন্টকে আমরা কেমো রেডিওথেরাপি দিই, মানে কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি দুটো একসাথে চলে। আচ্ছা, একসাথে চলে এবং পরবর্তীতে এই ট্রিটমেন্ট শেষ করে রোগীকে যাচাই বাছাই করা যায় ওনাকে আমরা ভবিষ্যতে অপারেশন করতে পারবো কিনা। যদি অপারেশন করতে পারা যায় তো সেক্ষেত্রে রোগীকে অপারেশন করা হয়। আর যদি অপারেশন করতে না পারা যায় না, যে উনি অপারেশনের যোগ্য না, তাহলে ওই যে বললাম না যে মলিকুলার টেস্ট, তখন আমরা অনেকগুলি টেস্ট করি। আমরা এখন উন্নত বিষয় যেটা বলে নেক্সট জেনারেশন
সিকোয়েন্সিং NGS বলে, একে আমরা প্রায় 200 থেকে 300 জেনেটিক মিউটেশন দেখতে পারি। সাথে আরেকটা যেটা এখন খুব আমাদের দেশে বিশেষ করে বড় বড় শহরে শোনা যাচ্ছে ইমিউনোথেরাপি। হ্যাঁ, সেটার জন্য আমরা টেস্ট করতে পারি যে ওটা পার্সেন্টেজ কতটুকু পজিটিভনেস আছে। সেটার উপর ভিত্তি করে যে পেশেন্টের ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে, অপারেশন করা যায় না, তাদেরকে আরও লম্বা সময় ভালো রাখার জন্য আমরা ওটাকে টার্গেট করে ট্রিট করতে পারি। আর চতুর্থ পর্যায়ে সেটা তো হচ্ছে যেটা আমরা বলি মেটাস্টেটিক। সেক্ষেত্রে প্রথম ডায়াগনোসিসের প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুইটা, যেটা আমরা খুব ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফেস করি, যে এটা আসলে কি ঢাকার বাইরে অনেক জায়গায় ধরুন কোর বায়োপসি যেটা বললো ডায়াগনোসিস, ওই ফ্যাসিলিটি থাকে না। পেশেন্ট কী করে FNDC মানে চিকন সুই দিয়ে একটা পরীক্ষা করে চলে আসে, তখন আমরা চাইলেও পরবর্তী যে টেস্টগুলি ওগুলো করতে পারি না, করতে পারা সম্ভব হয় না ওই স্যাম্পল থেকে এত ছোটো। তখন কিন্তু পেশেন্টকে বোঝানো খুব কঠিন যে আমরা মামা আমরা আবার একটা স্যাম্পল নিতে চাই। তো এটার একটা অল্টারনেটিভ আছে, যদিও এটা অতরকম স্পেসিফিক না, সেটা আমরা বলি লিকুইড বায়োপসি। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে না, ওটা হয়তো বা সামনে আরও এনভার্সমেন্ট হবে, আরও খুব বেশি চলে আসবে। তো ওই ক্ষেত্রে তখন সেটার উপর ভিত্তি করে তার ট্রিটমেন্টটা প্ল্যান করা হয়। তো ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে রোগীকে বলি যে বাবা এটা 1 দিন বা 2 দিনের ট্রিটমেন্ট না। আচ্ছা, আপনি যখন ক্যান্সার ধরা পড়বেন, আমরা মনে করলাম যে আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, তাও কিন্তু ট্রিটমেন্ট শেষ না। এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন ফলো আপ আসবে একটা নির্দিষ্ট সময় পর। এই পুরোটাই সময় আপনার চিকিৎসাকাল। আমাদের দেশে যেটা হয় যে 3-4 বছর পরে দেখা যায় রোগী ভালো আছে, কোনো ড্রপটিন ফলো আপ হয়ে গেল, দেখা যাচ্ছে আবার 1-2 বছর পরে মানে বিশাল একটা টিউমার নিয়ে চলে আসছে। জি, এই যে প্রবলেমগুলি হয়। তো ক্যান্সারের ট্রিটমেন্টটা আমরা যেভাবে প্ল্যান দিই রোগীকে, একটা স্টেজটা আমরা প্রথম দিন রোগীকে চেষ্টা করি যে সম্পূর্ণ পথ চলাটা ক্যান্সার চিকিৎসা সেজন্য ক্লিয়ারলি বোঝা যায়। তো এই যে পদ্ধতিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রোগীকে, তারপরে একটি প্রশ্ন থেকে যায় যে চিকিৎসাটি নেওয়া হচ্ছে কিন্তু রোগী কি ভালো হবে আদৌ? তো সেই ব্যাপারটি জানতে চাই। আচ্ছা, সেইটা ব্যাপারটা যে বললাম না, যে স্টেজের উপর নির্ভর করে যে কত % রোগী কতদিন ভালো থাকবে। আর অ্যাকচুয়ালি যেটা হয়, যদি আমরা পেছন থেকে শুরু করি স্টেজ 4 এর ক্ষেত্রে সবচেয়ে ইজি হচ্ছে যেটা হয়, রোগীর রক্ত ছড়ানো থাকে, আমরা ট্রিটমেন্ট দেওয়ার একটা পর্যায়ে পড়ি। ধরুন যদি আমরা ওনাকে দেখা গেলো কোনো মলিকুলার অল্টারেশন বা জেনেটিক মিউটেশন নাই, তাকে আমরা কেমোথেরাপি দিচ্ছি। ইউজুয়ালি কী করে 3টা বা 4টা কেমোথেরাপি পরে তাকে আমরা অ্যাসেসমেন্ট করি। যদি পেশেন্টকে আমরা অ্যাবিলিটি থাকে, আমরা আবার একটা রিপেট সিটি করতে বলি যে আপনি আগেটার সাথে কম্পেয়ার করবেন আপনার টিউমার সাইজ ছোট হচ্ছে কিনা। এর সাথেও প্রতিবার সাইকেলের আগে আমরা তাকে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করি যে তার কফের সাথে রক্ত যেত এখন যাচ্ছে কিনা, প্রচুর কাশি ছিল কাশি কমেছে কিনা, আগে চেস্টে পেইন ছিল পেইন কমেছে, উপসর্গ কমেছে কিনা। এভাবে কিন্তু আমরা স্টেজ 4 রোগীগুলিকে ইভ্যালুয়েট করি এবং প্রতিটা ট্রিটমেন্টে 3টা-4টা সাইকেল যাওয়ার পর দেখি। তারপর যদি আমরা স্টেজ 3-এ আসি, 3-এর ক্ষেত্রে যেহেতু মেইন ট্রিটমেন্ট মডেল হচ্ছে কনকারেন্ট কেমোরেডিওথেরাপি। কনকারেন্ট কেমোরেডিওথেরাপি শেষ হওয়ার পরে আমরা 1.5 থেকে 2 মাস পর তাকে আমরা বলি আপনার একটা পেট সিটি করতে। ফুসফুসের ক্ষেত্রে পেট সিটি খুব ইম্পর্টেন্ট, কারণ ফুসফুসের মধ্যে হচ্ছে আমাদের বডির সমস্ত ব্লাড ফুসফুসে আসে, যার জন্য কি খুব দ্রুত মেটাস্টেজ হতে হয় এবং অনেক সময় সাব ক্লিনিক্যাল মেটাস্টেজ, যেটা আমরা চিন্তাও করি নাই বা এরকম কিছু হতে পারে, কোনো উপসর্গ নাই। হ্যাঁ, সেক্ষেত্রে এগুলি ধরা পড়ে। তো ওটা করে আমরা অ্যাসেস করি যে রোগের ডিজিজের সাইজ ছিল ধরেন 4x4 সেন্টিমিটার, এখন দেখা গেলো একটু কমে গেছে বা অনেকে পেটাপটিক চলে গেছে, তারা করতে পারেন, তাদেরকে আমরা সিটি স্ক্যান করি। আর স্টেজ 1-2 ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাতে আমরা অপারেশন ট্রিটমেন্ট, অপারেশন তো আসলে ডিজিজ বডিতে থাকে না, তখন আমরা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর দেখি তার রোগ ফেরত আসার বা রিকারেন্সের কোনো সম্ভাবনা হচ্ছে কিনা। ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি তো শুনলাম, ডাক্তার শামীম আক্তার আপনার কাছে জানতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের রোগীদের বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে এবং সেটি যখন তারা ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করছে তখনই হয়। তো সেই ব্যাপারে জানতে চাই যে কি কি ধরনের জটিলতা হতে পারে। একদম প্রথমেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্লুরাল ইফিউশন পেশেন্ট নিয়ে আসে। তো যখন প্লুরাল ইফিউশন নিয়ে আসে, অন্যান্য কারণে প্লুরাল ইফিউশন সাধারণত দেখা যায় যে আমরা যদি বের করে দিই পানিটা তো এটা ভালো হয়ে যায়, কিন্তু ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যখন প্লুরাল ইফিউশন হয় তখন বের করলেও সেটা বারবার জমা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা পার্মানেন্ট সলিউশন করতে চাই। পেশেন্টকে আমরা একটা টিউব ড্রেনেজ করে দিই, যখন ফ্লুইডটা কমে আসে তখন আমরা একটা অ্যান্টিক্যান্সার ড্রাগ আছে ব্লিওমাইসিন, সেটা দিয়ে আমরা প্লুরাল স্পেসটাকে বন্ধ করে দিই যাতে আর পানিটা না জমে। আচ্ছা, এটা একটা গেল। এছাড়া চিকিৎসার শুরুতে বা পরে যে কোনো সময় কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে। এর মাঝখানে আরেকটা জটিলতা থাকে যেটাকে আমরা বলি লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা, যে কারণে পেশেন্টের
একদম ভিগোরাস ড্রাই কাফ হয় এবং অনেক শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, তো এই পেশেন্টটা যখন এরকম এত বেশি সারাদিন কাশছে এবং পেশেন্টের শ্বাসকষ্ট যেটা হচ্ছে কোনো চিকিৎসাতেই রেসপন্স করে না, সেরকম স্টেজে কিন্তু দেখা যায় যে চিকিৎসার মাঝখানে পেশেন্টগুলো আবার আমাদের কাছে চলে আসে বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে। এমন পেশেন্ট যদি আসে তখন আমাদেরকে হয়তো বা বিভিন্ন রকমের ইন্টেন্সিভ থেরাপি দিতে হয়, কিছু সময় স্টেরয়েড দিতে হয় এবং আমাদের অনকোলজিস্টদের সাথে কমিউনিকেট করে হয়তো বা তার কেমোথেরাপি সাজেস্ট করতে হয়। এছাড়া আরও কিছু আছে, যেমন রেডিয়েশন পাওয়া পেশেন্টগুলো অনেক সময় দেখা যায় যে ফাইব্রোসিস হয় এবং সেই কারণেও কিন্তু জটিলতা নিয়ে আসে, পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসে, কাশি নিয়ে আসে। তো সেই ক্ষেত্রেও হয়তো আমাদেরকে রেগুলার বেসিসে বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য আরও যে বঙ্কোডাইলেটার্স, স্টেরয়েড এরকম কিছু ড্রাগস দিয়ে আমাদের কিন্তু ম্যানেজ করতে হয়। আচ্ছা, এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের শ্বাসকষ্ট হয় এবং অনেকে বলে যে এই শ্বাসকষ্ট কোনোভাবে ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করণীয়? এই শ্বাসকষ্টটার কারণ কি আগে দেখতে হবে। যদি এটা প্লোরাল ইফিউশন হয় সেই ক্ষেত্রে আমাদেরকে, আমি যেটা বললাম যে টিউবথ্রাকোস্টমি করে তারপর প্লুরোডেসিস করে দিতে হবে, মানে হচ্ছে দুইটা পর্দাকে আমাদের একসাথে ফিক্সড করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা হয়, এই ট্রিটমেন্টটা আসলে শুধু পালমোনোলজিস্টকে দিয়ে হয় না, কারণ আমাদের এইটার জন্য একদম স্পেসিফিক কেমোথেরাপি লাগে, স্পেসিফিক ক্যান্সার ট্রিটমেন্ট লাগে। আমরা টেম্পোরারি বেসিসে আমরা দেখা যায় যে স্টেরয়েড দেওয়া, কখনো কখনো এতটাই তার অক্সিজেন কমে যায়, হয়তো হাই ফ্লো অক্সিজেন দিতে হচ্ছে, কখনো কখনো মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত লাগতে পারে। এছাড়া যদি হিমোপ্টাইসিস বা কাশির সাথে যে রক্ত যাওয়া এরকম যদি হয়, সেক্ষেত্রে আমাদের কিছু রক্ত যাওয়া বন্ধ করার জন্য কিছু মেডিকেশন দিতে হয়। অনেক সময় দেখা যায় যে বঙ্কোস্কোপি করে বিভিন্ন স্ক্লেরোজিং এজেন্ট বলো বা অনেক মেডিকেশনস দিয়ে অনেক সময় এই রক্তক্ষরণটাকে বন্ধ করতে হয়। হ্যাঁ, আর অন্যান্য যে কারণগুলো সেটার মধ্যে হচ্ছে যে অ্যাডভান্সড স্টেজে যখন যায় পেশেন্ট, যদি একদম কলাপস হয়ে যায়, ফুল লাং কলাপস হয়ে যায়, এরকম পেশেন্টগুলো আসলে ডেফিনেটিভ যেটা কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি, যেটা অনকোলজিস্ট দেন সেই ব্যাপার মেনটেন করতে হবে। যদি এসভিসিওর জন্য হয়, মানে ভেনা কাভা যদি অবস্ট্রাকশন হয়ে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু স্টেরয়েড এবং হচ্ছে স্টেন্টিংয়ের ব্যবস্থা করতে হবে। আমাদের স্টেন্টিংয়ের যখন যদি ফ্যাসিলিটিস না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আর্জেন্ট রেডিয়েশন দিতে হবে। এভাবে বিভিন্নভাবে অনকোলজিস্টদের সাথে আমাদের পালমোনোলজিস্টদের একসাথে কাজ করতে হয়। আচ্ছা, তো আপনি বিভিন্ন ধরনের জটিলতার কথা বলছেন এবং জটিলতার সমাধানও দিয়েছেন। ডাক্তার শরীফ আহমেদ, আপনার কাছে জানতে চাই, এই যে জটিলতার মধ্যে একটি শুনলাম স্টেন্টিং করা, এই বিষয়টি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু সহজভাবে বলেন। স্টেন্টিং করা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে টিউমার বা ক্যান্সার সেলগুলি, গ্রোথগুলি আছে আমাদের প্রধান যে শ্বাসনালী ওটার ভিতরে, ওটার যে প্রধান দুটো ব্রাঞ্চ আছে ওইটার মধ্যে হয়ে গেলে তখন ফুসফুসে ওটা বাতাস ঢুকতে পারে না, ফুসফুস চুপসে যায়, যেটাকে আমরা বলি লাং কলাপস হয়ে গেছে। জি, হ্যাঁ, ওইটার জন্য ওই এটাকে ইমিডিয়েট ছাড়া যখন ধরলাম যে আমরা ওনাকে কেমোথেরাপি দিব বা রেডিওথেরাপি দিব, এটা কাজ করতে তো কোনো সময় লাগবে, ওই সময়টা তো আমাকে দিবে না। তখন আমরা বঙ্কোস্কোপি করে বলি ওই জায়গাটাকে যাতে স্টেন বসে ওই জায়গাটাকে যাতে খুলে দেওয়া হয়, যাতে সে শ্বাস প্রশ্বাসটা নিতে পারে। আচ্ছা, তো এই যে জটিলতার কথা শুনছিলাম, জটিলতার সমাধানের কথা শুনছিলাম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগীকে চিকিৎসা দেওয়ার পরেও রোগী মোটামুটি ভালো, আবার হঠাৎ করে খারাপ হয়ে গেল এবং বলা হয় যে এটি তার যদি স্টেজিং খারাপ হয় বা চতুর্থ ধাপের ক্যান্সার হয়, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। আবার অনেকে খুব ভালোভাবেই থাকে 1 বছর 2 বছর। এই যে পার্থক্যগুলো হচ্ছে, এই পার্থক্যগুলোর পিছনে প্রধান কারণগুলো কি? আচ্ছা, পার্থক্যগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে, তো আমি একটু পিছন থেকে শুরু করি। জিনিসটা হচ্ছে যে আমরা যে ক্যান্সারের ভাগ শুনলাম না, স্মল সেল, নন স্মল সেল। নন স্মল সেলের মধ্যে দুটো, এডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো এর মধ্যে নন স্মল সেল ক্যান্সার সবচেয়ে খারাপ, এরা যেমন খুব দ্রুতই খারাপ হয়ে যায়। কারণ দেখা যায় কি, যদি আমরা চিকিৎসা ক্ষেত্রে বলি যে নতুন চিকিৎসা, যে প্রথাগত চিকিৎসা যেটা কেমোথেরাপি চলে স্মল সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে, বিগত প্রায় 32 বছর পর নতুন একটা ট্রিটমেন্ট আসছে, যেটা ওই 32 বছর পুরনো চিকিৎসা থেকে কিছু অ্যাডভান্স রেজাল্ট দিতে পারছে। মানে এতই খারাপ ছিল ডিজিজটা আসলে। 2 নম্বর যদি আমরা নন স্মল সেলের ক্ষেত্রে বলি, এখানে দুটো ভাগ আছে, একটা এডিনোকার্সিনোমা, একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড স্কোয়ামাস সেল কার্সিনোমা কমে আসছে, এডিনোকার্সিনোমা বাড়ছে। আমাদের তো সব প্রায় পিকচারটা অনেকটা এরকম, যদিও খুব একটা ডিফারেন্স হয়নি এখনো। এটা হয়তো আমরা
যদি রেগুলার ডাটা আপডেট করতে পারি, ডাটা বেস মেনটেন করতে পারি, আমরা চলে আসবে যে এডিনোকার্সিনোমা বেশি। এখন যখন এডিনোকার্সিনোমা হয় বা চতুর্থ পর্যায়ের, সেটার ক্ষেত্রে চিকিৎসা ডিসিশনের মূল জিনিসটা হচ্ছে মলিকুলার স্টাডি। কারণ কি, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন দেখি, এই মলিকুলার স্টাডি পজিটিভ আসার পার্সেন্টেজ ওয়েস্টার্ন কান্ট্রিতে 18 থেকে 20 ভাগ। জি, সেই মলিকুলার স্টাডিটা এই সাউথ ইস্ট এশিয়ান রিজনে সেটা হচ্ছে 40%, প্রায় ডবল। হ্যাঁ, এখন এখানে যে ডবল হলো, এটার এগেনস্টে যদি পজিটিভ আসে, এটা আমরা ট্রিটমেন্ট দিই। হ্যাঁ, স্টেজ 4 এর পেশেন্টও সে যদি রেসপন্সিভ থাকে, আমাদের কাছে এমন পেশেন্ট আছে স্টেজ 4 দিয়ে go beyond their 5 years. Even some patient become totally disease free. কিছু কিছু রোগী একেবারেই রোগমুক্ত হয়ে যায়। ওই যে এখন যাদের মলিকুল পজিটিভ আসেনি, ওদের চিকিৎসা তো সেই কেমোথেরাপি। এখন কেমোথেরাপি তো নেওয়ার, শরীরে নেওয়ার একটা পর্যায় পরে নিতে পারে না, মানে 6টা 8টা, তারপর তো সারা জীবন কেমোথেরাপি দেওয়া সম্ভব না। এই পেশেন্টগুলি খারাপ হয়ে যায় স্টেজ 4 এ। তো এটারও একটা চলে আসছে এখন নতুন ট্রিটমেন্ট, ইমিউনোথেরাপি। দেখা যাচ্ছে যে যাদের মলিকুল পজিটিভ আসতেছে না, ওদের একটা পেশেন্টের ইমিউনোথেরাপির জন্য আমরা একটা টেস্ট করি, PD-L1 টেস্ট। ওটা পজিটিভ আসে, ওটার পার্সেন্ট আছে 1% to 49%, 50% to 100%। যদি 50%-এর উপরে থাকে, এটা স্কোয়ামাস সেল বলেন, নন স্কোয়ামাস সেল বলেন, ইভেন স্মল সেল বলেন, এদের ক্ষেত্রে ইমিউনোথেরাপিতে চিকিৎসা করা যায়। এবং যারা ইমিউনোথেরাপিতে ভালো রেসপন্স করে, উই ক্যান গিভ দ্য ইমিউনোথেরাপি, ওদেরকে আমরা 2-3 বছর 4 বছর অনেক লম্বা সময় দিতে পারি। এবং আমাদের কিছু কিছু চলে আসছে যে যারা একদম ডিজিজ কন্ট্রোলে আছে। জি জি, ধন্যবাদ। আমরা এ নিয়ে আরো কথা শুনবো। এখন আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ফুসফুসের ক্যান্সার নিয়ে, এবং আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি, ডাক্তার শরীফ আহমেদ এবং ডাক্তার শামীমা আক্তার। ডাক্তার শামীমা আক্তার, আপনার কাছে একটু জানতে চাই, ফুসফুসের ক্যান্সার তো ফুসফুস থেকে হচ্ছে, আবার অনেক সময় এরকমও শোনা যায় যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার হচ্ছে এবং তা ফুসফুসকে ধরছে, তো কোনটা বেশি ক্ষতিকর? যখন ফুসফুসের ক্যান্সার প্রাইমারি ক্যান্সার, তখন তার বিভিন্ন পর্যায়ে আমরা ভাগ করছি, স্টেজ 1, 2, 3, 4। জি, এর পরিণতিটা এই স্টেজের উপরেই নির্ভর করবে। কিন্তু অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন ফুসফুসে ক্যান্সারটা আসবে, তখন সেটা সবসময় স্টেজ 4। আচ্ছা, তার মানে তার পরিণতিটা ততটা ভালো হবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফুসফুসে এই ক্যান্সার মানে আমরা পেতে পারি, ফুসফুসে ক্যান্সারটা ছড়াতে পারে। তো প্রথমে যদি আমি বলি, হ্যাঁ, যে ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুব কমন। এরপরে যদি আমি ভিতরে অ্যাবডোমেনে যাই, তখন দেখা যায় যে আমাদের খাদ্য পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের ক্যান্সার, তারপরে হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, হ্যাঁ, তারপরে আমাদের জেনিটো ইউরিনারি এই রিজনটার ক্যান্সার কিন্তু ফুসফুসে আসে। এছাড়া কিছু বোন ম্যালিগনেন্সি ক্যান্সার আসে, ঠিক আছে। আর মেলের ক্ষেত্রে পোস্টেট ক্যান্সার এবং জেনিটো ইউরিনারি ক্যান্সার এগুলো খুব কমন। জি, ধন্যবাদ। ডক্টর শরীফ আহমেদ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ক্যান্সার তো হচ্ছে এবং ক্যান্সার সাধারণত দেখা যায় একটু বয়স্কদের হয়, তো ইদানিং আমরা একটি ব্যাপার দেখতে পাই যে অপেক্ষাকৃত যারা কম বয়স্ক তারাও ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এই ব্যাপারটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? এটার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমে আসি যে অপেক্ষাকৃত কম বয়স্ক যারা ক্যান্সার হচ্ছে, একসময় আমাদের দেশে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ছিল না, যার জন্য ক্যান্সার, যে কম বয়সে ক্যান্সার হচ্ছে এটা চিন্তাও করতো না, ডায়াগনোসিসও হতো না। এটা একটা বড় কারণ। 2 নম্বর হচ্ছে বললাম যে এয়ার পলিউশন, সেটা একটা কারণ। 3 নম্বর হচ্ছে যেটা, যে আমরা যদি চিন্তা করি এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে মলিকুলার বা যে জেনেটিক্যাল মিউটেশন, সেগুলো একটা কারণ। যত দিন যাচ্ছে তত মিউটেশন বেশি হচ্ছে। হ্যাঁ, এই সবগুলি কারণ মিলে হয়তো এক সময় ইয়াংদের ক্যান্সার হতো, সেটা আমরা চিন্তাই করতাম না বা ডায়াগনোস হতো না। সেটা কিন্তু এটা, যেমন আমি আমার প্র্যাকটিস লাইফে আমি সর্বনিম্ন বয়স, যে সবচেয়ে কম বয়স ক্যান্সার পাইছি, একটা ছেলে, ইয়াং ছেলে, তার বয়স মাত্র 12 বছর। আচ্ছা। এবং আলটিমেটলি তাকে আমরা এখানে এনজিএস করেছি, সেই এনজিএসটা আবার আমরা রিপিট করেছি। ফাউন্ডেশন টেস্ট বলে একটা টেস্ট আছে, সেটা ওয়ার্ল্ডে সিঙ্গেল ল্যাবে হয়। ওয়ার্ল্ডে যত স্যাম্পল, সেটা একটা সেন্ট্রাল ল্যাব আছে বোস্টনে, ওই ল্যাবে হয়। ওখানে করানোর পর দেখলাম তার অ্যাকচুয়ালি তার
জেনেটিক যে মলিকুলার অল্টারেশন আছে। আর একসময় ধরেন পৃথিবীর বাতাস বিশুদ্ধ ছিল, যতদিন যে তত খারাপ হচ্ছে, এই সবগুলো মিলে এখন আসলে ইয়াং বয়সে ক্যান্সার কিন্তু অনেক। এখন বিভিন্ন দেশে কিন্তু মানে অ্যাডোলেসেন্ট ক্যান্সার ডিপার্টমেন্টও যাচ্ছে আলাদা করে, যে এদের কেন ক্যান্সার হবে এরকমভাবে। জি, তো আমাদের দেশে আপনি যে চিত্রটি বললেন যে অল্প বয়সীদের হচ্ছে এবং সাথে সাথে এবং তাদের ট্রিটমেন্টও করা যাচ্ছে আমাদের দেশে, কিন্তু এখন আমাদের দেশে একটা বড় সংখ্যক মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয় বা যখন শুনে যে ক্যান্সার হয়েছে, তারা কিন্তু আমাদের দেশে চিকিৎসা নিতে কিছুটা দ্বিধাবোধ করে। তো এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কতটুকু বিশ্বমানের? আচ্ছা, আমি যদি বলি যে ওয়ার্ল্ডের যে কোনো উন্নত সেন্টারে যেই চিকিৎসা অ্যাভেলেবেল সেটা আমাদের দেশেও করা সম্ভব, গোটা কয়েক কিছু ব্যতিক্রম ছাড়া, যেখানে লজিস্টিক সাপোর্টের কিছু ব্যাপার আছে। যেমন প্রথমে বললাম না যে এখন তো মানে আমরা হয়তো চিন্তা করি সামনে যে হয়তো নতুন কোনো থেরাপিউটিক ওষুধ আর আসবে না। এখন নতুন যা ড্রাগ আবিষ্কার হচ্ছে গত লাস্ট 5 থেকে 7 বছরে নতুন কোনো কেমোথেরাপির ওষুধ আসেনি। আচ্ছা, কি আসছে? যে মলিকুলার টার্গেটেড থেরাপি আসছে, ইমিউনোথেরাপি আসছে, এবং আরও একটা নতুন থেরাপি যেটা আসছে, যেটা লাস্ট 2 ইয়ার্স ধরে বাইরে পপুলার হচ্ছে আমাদের দেশে। লোকজন যদি পয়সা থাকে, অ্যাবিলিটি থেকে নিয়ে আসতে পারে, ইম্পোর্ট করে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে এডিসি বলে, এডিসি ড্রাগ, মানে এডজুভেন্ট ড্রাগ কনজুগেট। সেটা হচ্ছে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি যে টার্গেট থেকে সব কম্বিনেশন একটা ওষুধে। হ্যাঁ, এই সব ওষুধে আমাদের দেশে পাওয়া যায়। এবং আরেকটা যে আমরা থার্ড ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি কিছু ক্ষেত্রে সুবিধা পায়, যে ক্ষেত্রে যে ওষুধগুলি যেমন ধরেন একটা মলিকুলার টিকিয়া যদি যেটা অরিজিনাল বা মলিকুলার দাম যদি 3 থেকে 4 লাখ টাকা হয়, সেটা আমাদের দেশে একটা মাসের খরচ, সেটা আমাদের দেশের লোকজন কিন্তু 10 থেকে 15 হাজার টাকায় করে ফেলতে পারতেছে। এবং আমরা বলতে পারবো যেটা মান খারাপ, সেটা কিন্তু এখান থেকে বিদেশেও এক্সপোর্ট হচ্ছে, বিভিন্ন দেশের এজেন্সি, গভর্নমেন্ট কিন্তু নিয়ে যায়। এবং আমরাও তো গত 7 থেকে 10 বছর ইউজ করে দেখছি, তারা কিন্তু এটা খেয়ে তারা ভালো আছে। আচ্ছা, আর যদি বিশ্বমানের কিছু সংখ্যক মানে এই মিশন নির্ভর রোবোটিক সার্জারি বা কিছু সংখ্যক সার্জিক্যাল ইন্টারভেনশন যেগুলির যে মেশিনারি দরকার হয়, সেগুলো আমাদের দেশে একটু অপ্রতুল। সেক্ষেত্রে লোকজন বাইরে আমরা অনেক সময় বলি যে আপনার এই ডায়াগনোসিসের জন্য এরকম একটা জায়গায় ক্যান্সার বা টিউমারটা আছে, যেখান থেকে বায়োপসি বলেন, ব্রঙ্কোস্কোপি বলেন, এটা নেওয়া ক্রিটিক্যাল। সেটা ক্ষেত্রে কিছু কিছু উদ্যোগ অনেকে নিয়েছে, পার্সোনালি প্রাইভেটে ন্যাশনাল ইনস্টিটিউটে নিয়েছে, সেগুলোতে আমরা পাঠাচ্ছি। কিন্তু এগুলি তো সংখ্যা অপ্রতুল, অনেকে ওয়েট করব না, বাইরে চলে যাব। আর আমাদের সাথে একটা টাবু বা মিথ যেটা আছে সেটাও আছে। জি, হ্যাঁ, তো এটার জন্য আমরা হয়তো বা সমগ্রভাবে মানে পেশেন্ট ডাক্তার সবাই দেয়, কারণ আমাদের দেশে মুশকিল হচ্ছে কি পেশেন্টের তুলনায় অঙ্কোলজির সংখ্যা অপ্রতুল। যার জন্য কি হয়, একটা পেশেন্টকে যে বললাম না যে আপনার চিকিৎসা যাত্রা কাল আমরা বলি, এটা একদিন না, যে একটা জ্বর হলো, একটা ইনফেকশন হলো, আসলাম 1 উইক 2 উইক ট্রিটমেন্ট শেষ হয়ে গেল, তা না। কিন্তু এটা একটা যাত্রা কাল বা একটা চিকিৎসা সময়কাল। ওই সময়কালটা বোঝানোর মতো টাইম বা দেয়ার অ্যাবিলিটি সময় দুই পক্ষের কেউর কাছেই থাকে না, এটাও একটা বড় প্রবলেম। আচ্ছা, তো এই যে প্রবলেমের কথা শুনলাম এবং চিকিৎসার কথা শুনলাম, শুনতে শুনতে মনে হচ্ছে যে চিকিৎসা করাটাই ব্যয়বহুল। চিকিৎসার বাইরে কি করা যায় সে নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ফুসফুসের ক্যান্সার নিয়ে। ডাক্তার শামীমা আক্তার, আমরা ক্যান্সার নিয়ে যখন কথা বলছি শুনতে পাচ্ছি যে অনেক অনেক অপশন আছে এবং চিকিৎসা পদ্ধতি আছে, এবং চিকিৎসা পদ্ধতি কিছুটা ব্যয়বহুলও। তো আমরা সবসময় চেষ্টা করি এই চিকিৎসার দিকে না গিয়ে প্রতিরোধের কথা জানতে। সেই প্রতিরোধের উপায়গুলো কি, সেই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। স্ক্রিনিং কিভাবে করা যায়? আমাদের দেশ আসলে আমরা যতই বলি মধ্যমায়ের দেশ, কিন্তু আমাদের জনগোষ্ঠী কিন্তু আসলেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তো স্ক্রিনিংটা আসলে ওদের জন্য আসলে কল্পনাতীত। হ্যাঁ, তো উন্নত সব দেশেই কিন্তু এখন স্ক্রিনিংটা চলছে। সব আমরা তো জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। যেই একবার ডায়াগনোসিস হবে ক্যান্সার, তার কিন্তু লাইফ লং চিকিৎসা চলবে
এবং চিকিৎসা পদ্ধতিও অনেক ব্যয়বহুল। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমার রোগটা যাতে না হয়, বা রোগটা যদি হয়েও যায় সেটা যেন একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। আচ্ছা, স্ক্রিনিংয়ে করার জন্য যেই টেস্টটা করা হয় সেটা হচ্ছে লো ডেনসিটি সিটি স্ক্যান, হ্যাঁ, লো ডোজ সিটি স্ক্যান। তো এইখানে দেখা যায় যে কনভেনশনাল যে সিটি স্ক্যান সেখান থেকে কিন্তু একদম 5 গুণ কম রেডিয়েশন হয়, এবং একটা নির্দিষ্ট ইন্টারভাল পরপর যারা হাই রিস্ক গ্রুপ আছে তাদেরকে স্ক্রিনিংটা করা হয়। এবং হাই রিস্ক গ্রুপ কারা? যাদের ধূমপানের ইতিহাসটা অনেক বেশি, যেমন স্মোকিং হিস্ট্রিটা যদি 20 প্যাক ইয়ারের বেশি হয়, অথবা স্মোকিং সে ছেড়ে দিয়েছে কিন্তু এখনও 15 ইয়ার্স হয়নি, হ্যাঁ, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার আছে, এই রকমের পেশেন্টগুলোকে কিন্তু বলা হয় নির্দিষ্ট সময় পর পর এলডিসিটি করতে। আচ্ছা, তো এভাবে যদি ধরা পড়ে দেখা যায় যে আর্লি ডায়াগনোসিস করা সম্ভব, এবং খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে তার একটা কিউরেটিভ চিকিৎসা দেওয়া সম্ভব। আচ্ছা, আমরা স্ক্রিনিং এর কথা শুনছিলাম এবং কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে এই ক্যান্সার থেকে আমরা সুরক্ষা পেতে পারি? প্রিভেনশনটা অলওয়েজ বেটার। তো আমাদের দেশে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম, যে ওই যে লো ডোজ সিটি স্ক্যান, এটার জন্য কোনো সরকারি কোনো মানে স্কিম নেই, ব্যবস্থা নেই, যে আপনার নিজের থেকে করতে হবে। যেমন আমি রিসেন্টলি একটা মিটিং থেকে আসি, যেখানে যেটা হচ্ছে যেমন রোমানিয়া, তার কিছু কিছু ওদের হচ্ছে ন্যাশনাল স্ক্রিনিং প্রোগ্রাম আছে, যেটা প্রোগ্রাম ইটালিতে আবার নাই, ওরা চেষ্টা করছে। এখানে বড় জনগোষ্ঠী যেখানে, ওখানে স্ক্রিনিং করাটা কিন্তু আসলে ব্যয়বহুল। জি, এবং আমাদের যে লজিস্টিক সাপোর্ট, চাইলেই আমি একটা পঞ্চগড়ের বর্ডারের জেলায় একটা লো ডোজ সিটি স্ক্যান করতে পারবো না, তাকে বিভাগীয় শহর আসতে হবে। তো এইগুলো যতটুকু আমরা করতে পারবো, যত আগে রোগ ধরতে পারবো, যত জনসচেতনতা বাড়াতে পারবো। তো জনসচেতনতা কি, সেটা হচ্ছে এই ক্যান্সারের, ফুসফুস ক্যান্সার একটা বড় কারণ হচ্ছে ধূমপান, স্মোকিং, সেটাকে বন্ধ করতে হবে। সেটা যদি বন্ধ করতে পারে, আমরা কিন্তু একটা উল্লেখযোগ্য হারে এই কমিয়ে নিয়ে আসতে পারবো ক্যান্সারের হারটা, ফুসফুসের ক্যান্সারে। তো দেখছি যে আমি যদি দর্শক বা সবার জন্য বলতে চাই, তো আমরা কী করবো, প্রথম হচ্ছে আমরা স্মোকিং ছেড়ে দিব। অন্যকে শুধু আমি নিজে ছাড়বো তা না, অন্যকেও স্মোকিং করতে উৎসাহিত করবো না, নিরুৎসাহিত করব। আর 2 নম্বর হচ্ছে ওই যে এয়ার পলিউশন, দূষণ, এগুলিতে সচেতনতা বাড়াতে হবে, যে আমরা ওই যে কাঠকলা পুরবো না, পরে। কারণ আমাদের দেশে তো রেডনের ইউজ নেই, যে ইউরোপিয়ান কান্ট্রি বা অনেক কান্ট্রিতে রেডনের প্রচুর ইউজ ছিল এক সময়, হ্যাঁ, ওদের দেশে ওই রিলেটেড ক্যান্সার, আমাদের দিক থেকে এটা নাই। কিন্তু আবার কর্মক্ষেত্রে যেমন ইটের ভাটায় যারা কাজ করে, যারা বিভিন্ন স্পিনিং মিলে কাজ করে, ছোটো ছোটো হয়, বিভিন্ন সিলিকা বা এরকম ডাস্টিয়াতে কাজ করে, ওদেরকে কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবো, যে অ্যাটলিস্ট মাস্ক পরুক, হ্যাঁ, করুক। তো এই জিনিসগুলিতে আমাদের অ্যাকচুয়ালি জনসচেতনতা দেওয়া দরকার। জনগণকে সচেতন করতে পারি আমরা যদি খুব ভালো লাইফস্টাইল মেনটেন করতে, লাইফস্টাইল মেনটেন করা মানে যারা অনেক কিছু করতে হবে, খারাপ অভ্যাস ত্যাগ করো, ভালো অভ্যাস মেনে চলবো, এটাই লাইফস্টাইল। এ করতে পারলে আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। জি, অবশ্যই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের কাছকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আপনারা আজকে আলোচনা থেকে বুঝতে পেরেছেন, ক্যান্সারের ক্ষেত্রে জটিলতা তখনই হয় যখন চিকিৎসা শুরু করতে দেরি হয়। এই কারণেই সময় থাকতে সতর্ক হন, সচেতন হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।